এই গল্পটার প্রধান চরিত্র যিনি, তিনি হচ্ছেন শশী। এই গল্পটা যতটুক না হচ্ছে বাস্তবিক, তার থেকে বেশি হচ্ছে মনস্তাত্ত্বিক। তার থেকে বেশিটা কি মনস্তাত্ত্বিক, মানে সব কিছু হচ্ছে মনের ভিতরেই ঘটছে, বাট সেটার ইফেক্টটা পরে বাস্তবে আমরা দেখবো এটার ইফেক্টটা কেমন হয়। শশী হচ্ছে একজন, আপনি সবাই বইটা বন্ধ করে দেন, গল্পটাকে জানে নেন, তারপর দেখা যাবে কি করা যায়। মনোযোগ দিয়ে শুনে তাহলে পরীক্ষার খাতায় লিখতে পারবেন, কারণ আপনাকে তো লিখতে হবে পরীক্ষার খাতায়, ঠিক না? শশী হচ্ছে গ্রামের একজন ডাক্তার, সম্মান আছে, সবাই খুব পছন্দ করে, ভক্তি করে। গ্রামে বিপদ আপদে যে কেউ হচ্ছে তাকে ডাকে এবং সে হচ্ছে সবসময় সাড়া দেয়। গ্রামের মানুষ তাকে খুব সম্মান করে, তাকে ছোট বাবু বলে ডাকে। এবং ছোট বাবুর হচ্ছে গিয়ে ছোট বাবুর যে বাবা গোপাল সাহেবের নামের যে একটা ব্যাড রেপুটেশন ছিল, সেটা বললাম ছোটবাবু মোটামুটি কাভার করে দিয়েছে। অর্থাৎ ছোটবাবুর যে দান দক্ষিণা, সম্মান, মানুষের প্রতি যে তার ভালোবাসা, মমতা, সেটা দিয়ে সে মোটামুটি এটা কাভার করে ফেলেছে। অর্থাৎ তার বাবার যে কুকীর্তি, সেটা ঢাকা পড়েছে হচ্ছে শশীর ভালো কাজগুলো মাধ্যমে। বুঝে গিয়েছে? আমি কি একটু বুঝতে পারলাম? আচ্ছা, যারা একদম নতুন তারা শুনলেও বুঝতে পারবেন ইনশাল্লাহ। তো শশী কলকাতা থেকে পড়াশোনা করেন ডাক্তারি, ফিরে আসেন গ্রামে, চিকিৎসা দিবেন মানুষকে। খুব ইচ্ছা গ্রামে তিনি একটা খুব বড় হসপিটাল করবে, মানুষ হচ্ছে কি চিকিৎসা পাবে। গ্রামের মানুষের কুসংস্কার যে বিশ্বাসগুলো, সেই বিশ্বাসগুলো ধামাচাপা পড়বে বিজ্ঞানের অগ্রযাত্রায়, এরকম একটা দাবি ছিল হচ্ছে আমাদের শশী গ্রামে এসেই প্রথমে যার সাথে তার দেখা হয় একটা মৃত লাশের সাথে। মৃত লাশটা হচ্ছে তারই বন্ধুর বাবা, যার নাম হচ্ছে হারু ঘোষ। মৃত লাশটার নাম কি? হারু ঘোষ। আর হারু ঘোষের ছেলে হচ্ছে তার বন্ধু, তার নাম হচ্ছে পরাণ। তার নাম কি? পরাণ। পরাণ হচ্ছে একজন সামান্য কৃষক মানুষ, খেটে খাওয়া মানুষ। তার একজন স্ত্রী আছে, যার কখনো সন্তান হয় না। বয়স হচ্ছে 23 বছর। কুসুমের বয়স কত তাহলে? 23 বছর, যেটা উপন্যাসে আছে। আবার পরাণের একটা ছোট বোনও আছে। ছোট বোনটার নাম হচ্ছে মতি, যার হচ্ছে বিয়ের জন্য প্রস্তাব চলছে, বিয়ের সম্ভাবনা হচ্ছে, বিয়ে শাদী হয়ে যাবে। তো মতি হচ্ছে যখন অসুস্থ থাকে, শশী হচ্ছে মোটামুটি ট্রিটমেন্ট করতে যায়, ট্রিটমেন্ট দেয়, এবং শশীর মতির প্রতি একটা ভালো লাগা কাজ করে, এটা আমরা বুঝতে পারি। বাট পরবর্তীতে সেই ভালো লাগাটা আর স্থায়িত্ব পায় না। কেন স্থায়িত্ব পায় না, এখানে একটা প্রশ্ন থাকতে পারে যে কেন আর স্থায়িত্ব পেল না। আর কুসুম যিনি আছেন, কুসুম যে হচ্ছে পরাণের বউ, পরাণের বউ হিসেবে তার আবার একটা ভালো লাগা কাজ করে কার প্রতি? শশীর প্রতি। এখানে একদম জিনিসগুলো হচ্ছে ট্রায়াঙ্গেলের মতো। অর্থাৎ এই শশীকে ভাঙলে আপনি দুজনের অস্তিত্ব পাচ্ছেন, একজন হচ্ছেন মতি, আরেকজন হচ্ছে কে? কুসুম। বোঝা গেল এবার? এখন কুসুম কি করছে? কুসুম হচ্ছে গিয়ে অনেকবার বোঝাতে চায় শশীকে তার মনের কথা, কিন্তু শশী শোনার কখনো সময় হয় না। আবার শশীও মাঝে মধ্যে অনেকবার চেষ্টা করে কুসুমকে বোঝানোর, কিন্তু কুসুম বুঝতে চায় না। কারণ কি, ব্যাপারটা ঘটছে তার কোথায়? সম্পূর্ণ মনস্তাত্ত্বিক ব্যাপার। মনের কথা, সহজ কথা যায় না বলা সহজে, একটা কথা আছে না? তো কেউ কাউকে আর এটা জিনিসটা বলে না, কিন্তু তার আমরা বুঝতে পারি মনের ভেতরে তাদের একটা চাওয়া পাওয়ার একটা ব্যাপার স্যাপার আছে। এদিক দিয়ে গ্রামে হচ্ছে গিয়ে পূজার সময় হচ্ছে যাত্রা শুরু হবে। যাত্রার সময় হচ্ছে একজন লোক আসে, সেও আবার শশীর বন্ধু, তার নাম হচ্ছে কুমুদ। তার নাম কি? কুমুদ। কুমুদ এসে সামহাও মতির সাথে তার একটা ইটিস পিটিস হওয়ার পরে সে কুমুদকে বিয়ে করে নিয়ে গ্রাম থেকে চলে যায়। এখন সে যখন, আমরা এখন বললাম কুমুদ আর মতির চ্যাপ্টার আছে, শশী কুসুম এখন আনছি না। কুমুদ হচ্ছে পুরো উপন্যাসের ভেতরে সব থেকে সাসপিশিয়াস ক্যারেক্টার, যার প্রত্যেকটা স্টেপ হচ্ছে ডাউটফুল, যার কোনো আজকের দিনের চিন্তাই তিনি করেন, আগামী দিনের চিন্তা তিনি করেন না। তার একটা এক্সাম্পল কি, তারা বিয়ে করে মতি ভেবেছিল রাজপ্রসাদে থাকবে, কারণ কুমুদ তো হচ্ছে গিয়ে নায়ক, হ্যাঁ, তার তো নিশ্চয়ই বিশাল কিছু ব্যাপার স্যাপার আছে। পরে গিয়ে দেখতে পারলেন আসলে এগুলো হচ্ছে সব মিথ্যা, অভিনয়, তার যাত্রার মতোই অভিনয়। কুমুদের আসলে নিজস্ব থাকার মতো জায়গা নেই। উঠেছেন কোথায়? হোটেলে দিনের পর দিন থাকেন, ভাড়া চুকাতে পারেন না। শেষ পর্যন্ত হচ্ছে গিয়ে এরপর তিনি একটা বুদ্ধি করেন। বুদ্ধিটা কি করেন? যখন ভাড়া চাইতে আসে, সে মতিকে বলে যে হোটেলটাকে সুন্দর করে হচ্ছে গোছগাছ করে রাখো, আর যেগুলি দরকারি সেগুলো নিয়ে আমরা বের হয়ে পড়ি।
দুজনে হচ্ছে বের হয়ে যায় আর ম্যানেজারকে বলে যায় যে আমরা অনেক জিনিসপত্র রেখে গিয়েছি, আমরা যখন আবার ফিরবো এসে আপনার ভাড়াটা চুকিয়ে দেব, আমরা একটু ঘুরতে যাচ্ছি। পরবর্তীতে আমরা জানতে পারলাম যে কুমুদ তার সেখানে আর কখনোই ফিরবে না, ডিচ করেছে, অর্থাৎ কুমুদ আর ভাড়া দেয়নি। কুমুদ ভাড়া দেয়নি, উঠেছে কার বাসায়? তারই এক বান্ধবী যার নাম হচ্ছে জয়া। তার নাম কি? জয়া। জয়ার বাসায় উঠে। জয়া ম্যারিড, তার হাজব্যান্ড হচ্ছে গিয়ে চিত্রকল্প করেন, শিল্পী একজন। জয়ার বাসায় ওঠেন। তো জয়ার বাসায় যখন ওঠে, পরবর্তী দিকে আমরা জানতে পারি এই জয়া আসলে যেন তেন জয়া না, ইনি হচ্ছেন কুমুদের প্রাক্তন প্রেমিকা জয়া। বুঝতে পারলেন? মানে আমরা যেরকম ভাবছি যে এই জয়ার বাসায় কেন উঠলো, এটা সংশয় থাকে আমাদের মনের ভিতরে, পরে গিয়ে জানতে পারি যে এটা হচ্ছে গিয়ে এই জন্য। পরবর্তীতে কুমুদ আর জয়ার ভিতরে খুব বাকবিতণ্ডা হয়। বাকবিতণ্ডার এক পর্যায়ে কুমুদ সিদ্ধান্ত নেয় যে এই বাসায় তিনি আর থাকবেন না, এবং জয়া হচ্ছে জোর করেই বলে যে এখনই বের হয়ে যেতে হবে। যেহেতু মতি আর কুমুদের যে সম্পর্ক, সেই সম্পর্কের যে ভালো দিকটা সেটা হচ্ছে জয়া আবার সহ্য করতে পারছিল না। শেষ পর্যন্ত হচ্ছে কি মতি আর কুমুদ বের হয়ে যায়। এখন বের হয়ে যাওয়ার পরে মতি আর কুমুদ কোথায় যাবে? অনেক দিন পরে গ্রাম থেকে চিঠি আসলো। মতি তো এখন চিন্তিত, কাকে বিয়ে করলাম, তা একটা যাযাবর, এতে কিছুই নাই, আজকে এখানে কালকে ওইখানে। গ্রাম থেকে চিঠি আসলো, চিঠিটা লিখেছেন হচ্ছে কি তার ভাই পরাণ। তারা জানতে চাচ্ছে যে মতি ঠিক আছে কিনা, তারা আসবে দেখতে, এবং তারা চাচ্ছে যে মতি হচ্ছে তাদের সাথে গিয়ে গ্রামে থাকবে। তারা শহরে আসলো, শশীও আসলো, পরাণও আসলো। কাকে নিতে আসছে? মতিকে। ততদিনে আর কুমুদ কি সিদ্ধান্ত নিল? কুমুদ সিদ্ধান্ত নিল এখন থেকে সে বিভিন্ন অঞ্চলে গিয়ে গিয়ে হচ্ছে যাত্রা করবেন, টাকা পয়সা কামাই করবে, আর মতি হচ্ছে ততদিন গ্রামেই থাকুক। তো শেষ পর্যন্ত উদ্দেশ্য হলো এটা যে কুমুদকে বিদায় দিবে সবাই, আর মতি কার সাথে চলে যাবে? শশী আর পরাণের সাথে। কোথায় ফিরে যাবে? গ্রামে ফিরে যাবে। ট্রেন ছেড়ে দিচ্ছে। আপনারা চাইলে শাহরুখ খান আর কাজলের সিনটা কল্পনা করতে পারেন, একটু কল্পনা করেন, দোষ কি? ও বয়কট, আচ্ছা সরি, আচ্ছা ঠিক আছে, যান আপনি অনন্ত জলিলকেই কল্পনা করেন আপাতত। আচ্ছা, তো সেইখানে সে হচ্ছে ট্রেন ছেড়ে দিবে। এখন মতি নিচে দাঁড়িয়ে আছে, হঠাৎ করে সে ট্রেনে উঠে গেল। উঠে যাওয়ার পরে সে কুমুদকে বলছে যে কুমুদ বলছে যে নাটক আর করতে হবে না, তুমি যাও, চলে যাও। হ্যাঁ, ট্রেন তো ছেড়ে দিচ্ছে, এবং ট্রেন সত্যিই ছেড়ে দিল, এবং মতি আর কখনো ট্রেন থেকে নামলো না। মানে মতিও জীবনের অ্যাডজাস্টমেন্টটা করে ফেলেছে। কার সাথে? কুমুদের সাথে। তখন কুমুদ বলছিল তাকে, এটা হচ্ছে আপনার চ্যাপ্টার 9-এ পাবেন, তখন কুমুদ বলছিল নাটক কম করলেও পারতে, তুমি যে যাবা এটা বললেই হতো। হ্যাঁ, নাটক কম করো প্রিয়, হ্যাঁ নাটক কম করলেই পারতে, কম করো। তো মতি আর কুমুদ তাদের জীবনের যে যাযাবরের যে জীবন, মতিও শেষ পর্যন্ত সেটাই মেনে নেয়। অর্থাৎ এই গল্প থেকে একটা মজার বিষয় আছে, সেটা হচ্ছে যে মানুষ বললাম দিন শেষে অনেক কিছু এক্সপেক্ট করে, অনেক কিছু সে চায়, এটা করবে এটা করবে। মতির এক্সপেকটেশন আমরা দেখেছিলাম, সে হচ্ছে বসে থাকবে, তার ননদ এসে তাকে ঘুমটা লুকিয়ে তাকে পান খাওয়াবে, হ্যাঁ আরাম আয়েশ করবে। তার বললাম স্বপ্ন ছিল এরকম, কিন্তু তার স্বপ্ন এখন হচ্ছে কি যে এখন থাকারই জায়গা নাই, কিন্তু সেই বললাম এটাই মানিয়ে নিয়েছে। মানুষ বললাম দিন শেষে বাঁচে হচ্ছে তার অ্যাডজাস্টমেন্ট আর অ্যাডাপ্টেশনের মধ্যে দিয়েই, কম্প্রোমাইজের মধ্যে দিয়ে মানুষ বেঁচে থাকে। দিন শেষে বললাম যখন আপনি দেখবেন আপনার কিছু নাই, আপনার যা আছে আপনি বললাম সেটা নিয়ে বেঁচে থাকার জন্য উঠে পড়ে লেগে থাকেন। তাহলে এখানে শেষ হলো কুমুদ আর মতির গল্প। কুমুদ আর মতির গল্প চ্যাপ্টার 9-এর পর আমরা আর কোথাও শুনতে পাই না। এখানে কুমুদ আর মতি, মানিক বন্দ্যোপাধ্যায় আমাদেরকে প্রতিজ্ঞা করেন যে হয়তো বা কখনো তিনি মতি আর কুমুদের গল্পটা আবার লিখবেন, কিন্তু তিনি আর কখনো লেখেননি, ধোঁকা দিয়েছেন আমাদেরকে, আমরা জানি না। তারপরে চলে আসেন, কিন্তু এই পুরো উপন্যাসের ভেতরে সবথেকে দার্শনিক যে কথাটা যার মুখ থেকে নিসর্গিত হয়েছে সে হচ্ছে কুমুদের কথা। কার কথা? কুমুদের কথা। আমরা সেই লাইনটুকু পড়ব। আসলে মানিক বন্দ্যোপাধ্যায় আপনাকে কী বোঝাতে চাচ্ছেন জীবনে, এবং খুবই এই জিনিসটা খুবই বাস্তবিক, এবং এটা আমরা প্রত্যেকটা মানুষেরই গল্প। কুমুদ যে লাইনটা বলবে সেটা হচ্ছে আমার আপনার সবার গল্প। এখন এদিক দিয়ে সেন দিদি নামে একজনের নাম শুনেছি আমরা। সেন দিদির হচ্ছে বাচ্চা হবে, কি হবে?
বাচ্চা হবে। গ্রামে ডাক্তার তো আছেই শশীবাবু। রাত 3টার সময় তীব্র ব্যথা, প্রশমন ব্যথা। রাত 3টার সময় এসে গোপালকে শশীর বাবা গোপাল এসে শশীকে বলতেছে, তুমি একটু যাও, গিয়ে দেখো কি অবস্থা। কিন্তু শশী কোনোভাবে যেতে নারাজ। সে হচ্ছে ট্রিটমেন্টেই যেতে যাচ্ছে না। কেন যেতে যাচ্ছে না? তখন সে তার মনে মনে বলছে যে গ্রামে যখন ডাক্তার ছিল না, কারো কি সাহস ছিল না কি যে ডাক্তার ছিল না তখন কি ট্রিটমেন্ট করেনি? এখন আজকে আমি আছি বলে আমাকে রাত 3টার সময় উঠে হচ্ছে কি আরেকজনের প্রসব বেদনা, সেটা হচ্ছে মানে যেটাকে হচ্ছে কমাতে হবে, এবং প্রসব বেদনার জন্য তাকে হচ্ছে ট্রিটমেন্টও করতে হবে। এবং শশী আরেকটা জিনিস চিন্তা করছিল, বাচ্চা হবে হচ্ছে সেন দিদির, কিন্তু আমার বাবার এত মাথা ব্যথা কেন? এই প্রশ্নটা শশীর মন থেকে আসে। পরবর্তীতে হচ্ছে শশী যায় ট্রিটমেন্ট করতে, এবং খুব তীব্র ব্যথা। শশী হচ্ছে একটা ইঞ্জেকশন দেয়। ইঞ্জেকশন হচ্ছে সেন দিদি মারা যায়, শুধু তার বাচ্চাটাই বেঁচে থাকে। তো গোপাল শেষ পর্যন্ত শশীকে বলে, তুমি যে ইঞ্জেকশনটা দিয়েছিলে সেই ইঞ্জেকশনটা কি তুমি ইচ্ছা করেই বেশি করে দিয়েছিলে, নাকি হচ্ছে এই জায়গাটায় শশী সারা জীবন হচ্ছে তাকে মার্ডারার হিসেবেই চিন্তা করতে থাকে? সেও চিন্তা করে, আমি কি ইঞ্জেকশনটা আসলেই তীব্র মাত্রায় দিয়েছিলাম নাকি সঠিক মাত্রায় দিয়েছিলাম? আমি কি আসলে সেন দিদিকে বাঁচাতে পারতাম নাকি আমি ইচ্ছা করেই করেছি? এবং শেষ পর্যন্ত আমরা দেখব যে গোপাল হচ্ছে বারবার তাকে প্রশ্নটা করে শশীকে, যে তুমি কি সত্যি ঠিকমতো ইঞ্জেকশন দিয়েছো নাকি তোমার মনের ভুলে তুমি কোনো ভুল করেছো? এই প্রশ্নটা কে করে? গোপাল করতে থাকে। গোপাল শেষ পর্যন্ত হচ্ছে গিয়ে চণ্ডীদাস হয়ে যায়। গোপাল শেষ পর্যন্ত হচ্ছে গিয়ে যে বৈরাগী হয়ে যায়, সব সম্পত্তি সব লিখে টিখে দিয়ে গোপাল হচ্ছে চলে যায়। সন্দেহের তীর থেকে যায় বাচ্চাটা কি গোপালের ছিল কিনা। বাট আমরা তো সন্দেহ করতে ভালোবাসি, তাই সন্দেহ করছি। বাট গল্পে এরকম কোথাও নাই। শুধু সন্দেহটা এরকমই যে গোপাল কেন এত উদ্গ্রীব ছিল। বুঝা গেল? এখানে শেষ হলো গোপালের কাহিনী। সেন দিদি মারা গেল, ডান। এদিক দিয়ে আমাদের আরেকজন লোক ছিলেন যার নামে হচ্ছে হসপিটাল হবে, সে হচ্ছে যাদব পণ্ডিত। যাদব পণ্ডিত হচ্ছে কি গ্রামের সেই মানুষ যে হচ্ছে কবিরাজ, যে হচ্ছে সূর্য বিজ্ঞানে বিশ্বাস করে। তিনি মানুষের, তার অনেক ফ্যান ফলোয়ার্স আছে, গ্রামের প্রত্যেকটা মানুষ হচ্ছে তাকে ভক্তি করে। এই যাদব পণ্ডিত মৃত্যুর আগে তার সমস্ত সম্পত্তি শশীর নামে লিখে দিয়ে যায়। বিশ্বাস করে যে শশী একটা হসপিটাল করবে, এবং শশী সত্যিই তার নামে একটা হসপিটাল করে, যে হসপিটালটার নাম হয় যাদব মেমোরিয়াল হসপিটাল পরবর্তীতে। এই যাদব পণ্ডিতের গল্পটা আরও বিস্ময়কর। যাদব পণ্ডিত মারা যায়, ঠিক যেদিন তিনি মারা যেতে চেয়েছিলেন ঠিক সেই দিনই তিনি মারা যান। কে? যাদব পণ্ডিত। অদ্ভুত এক ব্যাপার। শশীর সাথে কথার মুহূর্তে সে বলে ফেলেছিল, আগামী যে রথযাত্রা হবে সেই যাত্রায় আমি কি করব? মারা যাব। এখন শশী তো এটা কথাটা বিশ্বাস করেনি। শশী আবার কথাটা শেয়ার করেছিল কুসুমের সাথে, আর গ্রামের মাইকি হচ্ছে কুসুম। কুসুমকে বললে আর কিছু ছড়াতে হয় না, কুসুম ওইটা মোটামুটি বলে ফেলায়। তো যেদিন কুসুমকে এটা বলেছে, গ্রামের যত ভক্তি ছিল, তার যত ভক্ত ছিল, সব মানুষ এসে ভিড় করছে কোথায়? কার ভাষায়? যাদব পণ্ডিতের ভাষায়, যে পণ্ডিত সাহেব আজকে মারা যাবেন, আমরা তার কি নিব? আশীর্বাদ নিব। এবং সব মানুষের ভিতর একটা ক্ষোভ, পণ্ডিত সাহেব আজকেই মারা যাবেন। এখন পণ্ডিত সাহেব যাদব পণ্ডিত কি দেখলেন? দেখলেন যে আমার সব ভক্ত তো ধরে নিয়েছে আজকে আমি মারা যাব, আমার তো আজকেই মারা যেতে হবে। সুস্থ থাকি আর অসুস্থ থাকি, আমাকে আজকে কি করতে হবে? মারা তো আজকেই যেতে হবে। কারণ ভক্তরা তো এসে কান্নাকাটি শুরু করছে। হ্যাঁ, কেন তিনি আজকে রথের দিন কেন তিনি মারা যাবেন? মানে তাদের ভিতরে একটা কষ্ট। শেষ পর্যন্ত মজার বিষয় হচ্ছে যাদব পণ্ডিত সত্যি সেদিনই মারা যান, এবং পুরো গ্রামে শুধু তিনি মারা যাননি, তার যে স্ত্রী ছিল সেই স্ত্রীও সেদিন মারা যান, পাগলা দিদি। তিনিও কি করেন? সেদিন তিনিও মারা যান। সেদিন থেকে শশী বিশ্বাস করা শুরু করে যে বিজ্ঞান বলেই এই বিজ্ঞানের বাহিরেও আরও অন্য কিছুও আছে। বুঝতে পেরেছেন? এটা হচ্ছে শশীর বিশ্বাস। তাহলে এখন সব কিছু তো শেষ হলো, বাকি থাকছে কুসুম, বাকি থাকছে হচ্ছে পরাণ। এদের কি হলো? পরাণ একদিন খুব গলার ভিতরে পরাণের ট্রিটমেন্ট দরকার, টনসিল হয়েছে। শশীর কাছে যায়, শশী একটু রাগ দেখায়, ঠিকমতো ট্রিটমেন্ট করে না। তো পরাণ হচ্ছে খুব কষ্ট পায়, পেয়ে হচ্ছে সে শহরের আরেক ডাক্তারের কাছ থেকে ট্রিটমেন্ট নিয়ে আসে।
আর এদিক দিয়ে কুসুম সিদ্ধান্ত নেয় সে গ্রাম ছেড়ে হচ্ছে চলে যাবে। আর শশী তখন চিন্তা করা শুরু করে, যদি কুসুম গ্রাম ছেড়ে চলে যায় তাহলে আমার এখানে থাকার মানেটা কি? এইবার গিয়ে হচ্ছে সে সে যে এতদিন তার মনে মনে এত কিছু চিন্তা করছিল, এতদিন এত কিছু চিন্তা করেছে, এইবার সে বোঝা শুরু করলো, আচ্ছা কুসুম যদি চলে যায় সবই তো চলে গেল, আমার এখানে থেকে লাভটা কি? তো কুসুম হচ্ছে গিয়ে আমরা হচ্ছে যখন শেষ চ্যাপ্টারটাতে যাব, কুসুম হচ্ছে সবার কাছ থেকে বিদায় নিতে যায়, শশীর কাছ থেকেও বিদায় নেয়, কিন্তু জীবনের প্রথম শশী হচ্ছে গিয়ে কুসুমের কাছে গিয়ে বলে, তাল পুকুরে আসো, আজকে একটু কথা আছে। শেষ পর্যন্ত কে চেষ্টা করে? শশী চেষ্টা করে কুসুমকে মানানোর জন্য, যে চলো আজকে আমি একটু কথা বলবো। এই পুরো উপন্যাসের ভিতরে শশী জীবনের প্রথম কুসুমকে সবসময় তো পরাণের বউ বলে ডাকতো, সেই দিন প্রথম হচ্ছে কুসুম নামে ডাকে, জীবনের প্রথম সে কুসুম নামে ডাকে। এবং সেই দিন তখন কুসুম বলে, আজকে যে নাম ধরে ডাকলেন, আজকে কেন নাম ধরে ডাকলেন? তখন শশী খুব পায়, তখন কুসুম বলে, আজকে নাম ধরে ডাকেন, হাত ধরে ডাকেন, আর যেভাবেই ডাকেন আমি যাইতাম না, মানে আমি আপনার সাথে নাই। মানে কুসুম তার স্ট্যান্ডটা খুব ভালো করে ক্লিয়ার করে দেয়। এবং আমরা পরবর্তীতে দেখতে পারি যে এই জায়গাটা এসে শশী খুব ব্যথিত হয়, এবং একটা সময় হচ্ছে শশী খুব বোঝানোর চেষ্টা করে কুসুমকে যে তুমি থাকো গ্রামে, আচ্ছা কিছু বিয়ে শাদী করতে হবে না, তুমি এমনিই গ্রামে থাকো। তারপরেও তার মানে শশী হচ্ছে গিয়ে যে, কিন্তু কুসুম কোনোভাবেই থাকে না। কুসুম হচ্ছে গ্রাম থেকে সে চলে যায়, সে তার বাবার বাড়িতে চলে যায়। আর শশী হচ্ছে তওবা করে ফেলে, সে আর কখনো তালপুকুরের দিকে কখনো চোখ তুলেও তাকাবে না, সে আর কখনো ওই জায়গায় যাবেও না, ওইখান থেকে হেঁটেও যাবে না। বাট গল্পের ভিতরে অনেকগুলো ইন্টারেস্টিং ফ্যাক্ট আছে, আমরা একটা একটা করে খুঁজবো। আশা করি আপনাদের সবার কাছে বই আছে না? গল্পটা এখানেই শেষ হয়। বই আছে সবার কাছে? আচ্ছা, দেখলেন মাত্র 20 মিনিটে একটা জ্যান্ত 400 পেজের উপন্যাস শেষ করে ফেললাম। চলেন আমরা একটা একটা করে চ্যাপ্টারে যাব, আশা করি আপনারা হেল্প করবেন আমাকে। বলেছিলাম যে এই পুরো জিনিসটাকে, এই পুরো উপন্যাসে সবথেকে বেশি চমৎকার কথা যিনি বলেছেন তিনি হচ্ছেন কুমুদ। আমরা তাকেই খোঁজার চেষ্টা করছি। কুমুদ মনে প্রাণে বিশ্বাস করত যে চ্যাপ্টার 10, আচ্ছা আপনারা কি যদি পারেন দেখেন তো এই লাইনটা কি আপনারা খুঁজে পাচ্ছেন কিনা। আমি চ্যাপ্টারটা বলে দিচ্ছি। চ্যাপ্টারটা হচ্ছে, এটা হচ্ছে সবচেয়ে বড় চ্যাপ্টার, 11 নম্বর চ্যাপ্টারে। আচ্ছা পেজ নাম্বারটা আমি বলেছি, কমন বইটা কোন, আচ্ছা আমি বলে দিচ্ছি। দেখেন তো এই লাইনটা পান কিনা, একটু খুঁজেন, 2-3 পেজ উল্টান। কুমুদ বলিল, কি জানো জয়া, সবাই নিজেকে ভোলায়। চ্যাপ্টার নাম্বার 11-তে এই বইটা দেন আমাকে, দেখি এই বইটা। এটা না, এটা না, ওইটা দেন। এই বইটা মনে হয় সবার কাছে আছে। ও আচ্ছা আচ্ছা, ও আচ্ছা, কভার খুলে ফেলেছে। আচ্ছা আমি বলছি এই বইটা কততে, সেটাই হবে। পেয়েছেন? কুমুদ বলিল, আমি বলছি এই যে দেখেন এই বইয়ের 134 নম্বর পেজে, এই বইয়ের 134 নম্বর পেজে দেখেন কুমুদ বলিল, সরি
কুমুদ বলিল, পেয়েছেন? আচ্ছা, অথবা চ্যাপ্টার 11-তে আপনারা দেখেন, লাইনটা খোঁজেন, আমার মনে পেয়ে যায়। আর যদি না পেয়ে থাকেন অ্যাটলিস্ট শুনেন, এটা থেকে একটা কোটেশন আসে অথবা এটা থেকে একটা প্রশ্ন তৈরি হতে পারে। চলেন পড়ছি আমরা। কুমুদ বলিল, কি জানো জয়া, সবাই নিজেকে ভোলায়। খিদে তেষ্টা পেলে তা মেটানো, ঘুম পেলে ঘুমানো, এসব ছাড়া জীবনটা আমাদের বানানো। নিজেকে ভোলানোর জন্য ছাড়া বানানোর কষ্ট কে স্বীকার করে? বেশিরভাগ মানুষের এটা বুঝবারও ক্ষমতা থাকে না। সারা জীবনও ভুল কখনো ভাঙে না, বুঝতেই যদি না পারা যায় ভুল, আর তবে কিসের ভুল? কেউ টের পেয়ে যায়, তাদের হয় কষ্ট। জীবনকে যারা বোঝে, বিশ্লেষণ করে বাঁচতে চায়, এই জন্য তারা বড় দুঃখী। পেয়েছেন? বড় যা কিছু আঁকড়ে ধরতে চায়, দেখতে পায়, তাই ভুয়ো। এই জন্য এই ধরনের লোকের মনে জীবন থেকে বড় কিছু প্রত্যাশা থাকা বড় খারাপ। যত বড় প্রত্যাশা থাকে তত বড় দুঃখ পায়। তুমি জানো আমি চিরদিন কীরকম খেয়ালি, দায়িত্ব জ্ঞানহীন, আজ এটা ধরি কাল ওটা ধরি। জীবনটা গুছিয়ে নেবার কোনো চেষ্টা নেই, সংসারের এতটুকু কাজে লাগাবার জন্য মাথা ব্যথা নেই। এরকম কেন হলাম কোনো দিন কারুকে বলিনি। অনেক দিন থেকে জানতাম জীবনে বড় কিছু চাইতে গেলেই আমারও তোমার মতো অবস্থা হতো জয়া। অনেক কিছু সংগ্রহ করে দেখতাম, সব ভুয়ো। পেয়েছেন? এখানে শেষ হয়। খুবই চমৎকার একটা কথা। অর্থাৎ মানিক বন্দ্যোপাধ্যায় এইটার মাধ্যমে সে তার নিজের কথাই বলছেন। আসলে আপনি দেখবেন, যারা জীবনকে সত্যি বিশ্লেষণ করে বাঁচতে চায়, জীবনকে হচ্ছে কি একটু অন্যভাবে ঘোরাতে চায়, সেই মানুষগুলি খুব বেশি দুঃখী হয়। আর যারা জীবনকে হচ্ছে গিয়ে ভোলাতে পারে, কি পারে? ভোলাতে পারে, মানে ভুল হচ্ছে, ভুলটাকে মেনে নিচ্ছে, সঠিকটা তিনি কখনো খুঁজতে চান না, সে মানুষগুলি দিব্যি আনন্দে খুঁজে বেড়ায়, মানে খুব ভালো থাকে। এবং সেই জন্য আরেকটা দার্শনিক লাইনটা আনছেন তিনি, আপনার যখন খিদে পায় তখন আপনি কি করেন? খিদেটাকে ভোলাতে চান আপনি, ঠিক না? কি দিয়ে ভোলান? খাবার খেয়ে। ঘুম যখন পায় তখন আপনি ঘুমটাকে কি দিয়ে ভোলান? ঘুমিয়ে। এছাড়া জীবনটা আমাদের বানানো, জীবনটা বাকি জিনিসগুলো কি সব কিছু আমরা বানাই, আমরা এটা করি ওটা করি, সব কিছু থেকে আমরা মনকে ভুলাই। আপনার যখন ধরেন আমরা প্রত্যেকটা মানুষই বললাম নিজেকে ভোলাই, কিছু না কিছুর মাধ্যমে কিছু একটা ভোলানোর চেষ্টা করি। দেখো, এখন ধরেন যে আপনার হচ্ছে কি যে আপনি যখন রাতে বাসায় ফিরে যাচ্ছেন, আপনি যখন একদম একাকী বসে আছেন, এখন আপনি আপনাকে ভোলাচ্ছেন। কিভাবে ভোলাচ্ছেন? আপনি মোবাইল নিয়ে খুব দিব্যি ব্যস্ত, যে কাজটা আপনার টাকা দিলেও করতেন না সেই কাজটাই আপনি করছেন। এখন বসে বসে মোবাইল স্ক্রল করছেন তো করছেন আর করছেন। কাকে ভোলাচ্ছেন আপনি এটা করে? আপনার নিজেকে বললাম, আপনি নিজে ভোলাচ্ছেন। কি ভোলাচ্ছেন? কি ভোলাচ্ছেন? ভোলাচ্ছেন জীবনের যে হিসাবটা আপনার মিলছে না। আপনি দেখবেন রাতে যখন আপনি ঘুমাতে যাচ্ছেন, পুরো অনিশ্চিত হিসাবটা আপনার চোখের সামনে ভাসে। কী কী হলো জীবনে আর কী কী হলো না। দেখবেন যে খুব পেইনফুল সময় যায়, টর্মেন্টেড ফিলিংস হয়, যে আপনি ভাবছেন যে আচ্ছা আমি যদি এটা করতাম এভাবে হয়ে যেতে পারতো, আচ্ছা কালকে সকালে এটা করতে হবে আবার। আপনি দেখবেন সব হিসাব নিকাশ নিয়ে আপনি বসেছেন, ঠিক না? তারপর কি করেন? তারপর আস্তে আস্তে চেষ্টা করেন, এত চিন্তা করতে পারবো না, একটু ঘুম হলে ভালো হয়, বলেন না? ঘুম আসলে ভালো। তারপর দেখেন আপনার ঘুম আসে না, এখন আপনাকে তো ভোলাতে হবে। তখন আপনি কি করছেন? আপনার ফোনটা হাতে নিচ্ছেন, নিয়ে স্ক্রল করে যাচ্ছেন, সময় পার হয়ে যাচ্ছে। আপনি দেখেন আপনার নিজেকে আস্তে আস্তে চিন্তা থেকে মুক্ত করার জন্য আপনি এই কাজগুলো করে যাচ্ছেন। প্রত্যেকটা মানুষই আমরা তাই। এখানে ভাবার কিছু নাই যে আমরা সবাই হচ্ছে ব্যতিক্রম। কিছু কিছু জায়গায় আমরা প্রত্যেকটা মানুষ একদম সবাই এক। সেটা হোক বাংলাদেশের হোক আর পৃথিবীর হোক, সবচেয়ে ক্ষমতাধর যে মানুষও যিনি যেরকম হচ্ছে কি তার কিছু দিয়ে তাকে ভোলাতে হয়, ঠিক তেমনি সবচেয়ে নিম্নমানের যে সাধারণ রিক্সা পুলার, তারও তার জীবনটাও, রাতের বেলা জীবনটা অলমোস্ট সেম। বুঝতে পেরেছেন? এই কথাটা কে বলেন? কুমুদ বলেন। এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে এবং খুব নিয়ে বলেন, মানে তিনি খুব ভঙ্গিমা নিয়ে বলেন যে এই ব্যাপারটা হয়। আমরা চলে যাই, এখানে শেষ হলো। আমরা চলে যাবো হচ্ছে চ্যাপ্টার 12-তে। কোথায় চলে যাব? চ্যাপ্টার 12-তে। দেখেন, আচ্ছা চ্যাপ্টার 12-তে গিয়েছেন। এখানে গিয়ে আমরা কিছু কনভারসেশন পড়বো। খুবই এই কনভারসেশনটাই হচ্ছে গিয়ে সব থেকে বেশি কুসুমকে মহিমান্বিত করে। এই কনভারসেশনটাই বাংলা সাহিত্যের ওয়ান অফ দ্য রিনাউন্ড ক্যারেক্টার্স
যদি 5, 6, 10, 12টা ক্যারেক্টার হয় তাহলে কুসুম একটা থাকবে, বিকজ হচ্ছে কি কুসুম ঠিক এমনই। চ্যাপ্টার 12তে গিয়ে দেখেন তো আপনারা কেউ, আমার কাছে এই বইটা দেন, আবার আমি খুঁজে দিচ্ছি আপনাদেরকে। হ্যাঁ, চ্যাপ্টার 12 ওপেন করেছেন না? দেখেন তো এই লাইনটা পান কি না, যে আচ্ছা 12 লাগবে না, একদম 13তেই চলে যান, আমরা চ্যাপ্টার 13টা দিয়ে শেষ করে দিচ্ছি না। দেখেন, ঝোঁকের মাথায় কাজ করার অভ্যাস শশীর কোনোদিন ছিল না। আজকে তালবনে ডেকেছে, কে কাকে ডেকেছে আজকে? আজকে বললাম অল্টারনেট ঘটনা ঘটেছে। শশী ডেকেছে কাকে? কুসুমকে, মানে একদম রিভার্স স্টোরি। ঝোঁকের মাথায় কাজ করার অভ্যাস শশীর কোনোদিন ছিল না, মনের হঠাৎ জাগা ইচ্ছাগুলিকে চিরদিন সামলায় চলিবার চেষ্টা করে। তবে এমন কতকগুলি অসাধারণ জোরালো হঠাৎ জাগা ইচ্ছা মানুষের মধ্যে মাঝে মাঝে জাগিয়া ওঠে, যে সেসব দমন করার ক্ষমতা কারো হয় না। বাবা, চ্যাপ্টার 13 একদম প্রথম থেকেই পড়ছি। চ্যাপ্টার 13 পেয়েছেন? আচ্ছা, এই লাইনটা একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। এমন কতকগুলি অসাধারণ জোরালো হঠাৎ জাগা ইচ্ছা মানুষের মধ্যে মাঝে মাঝে জাগিয়া ওঠে, যে সেসব দমন করার ক্ষমতা কারো হয় না। সকালে উঠিয়া কিছুই সে যেন ভাবিল না, কোনো কথা বিবেচনা করিয়া দেখিল না, সোজা পরাণের বাড়ি গিয়া রান্নাঘরের দরজার সামনে দাঁড়াইয়া বলিল, একবার তালবনে আসবে বউ? মানে এইবার আজকে পুরো অল্টারনেট ঘটনা ঘটছে। এতদিন তো কুসুম আসতো, আজকে তাও চোরের মতো করে রান্নাঘরের দরজার সামনে দাঁড়ায় কে ডাকছে কাকে? ডাক্তার বাবু আজকে কাকে ডাকছে? কুসুমকে ডাকছে, একটু তালবনে আসো, কিছু কথা আছে। কুসুম অবাক। দেখেন পড়ছি আমরা, কুসুম অবাক। তালবনে কেন? তালবনে কেন এই সকালবেলা? এসো কটা কথা বলবো তোমাকে। কে বলছে কটা কথা বলবো? কথা বলবেন? হাসবো না কাঁদবো ভেবে পাই না ছোটবাবু, জন্ম বয়সে আজ প্রথম আমাকে যেচে কথাটা বলতে এলেন, তাও তালবনে ডেকে। যান, তারপর বলছে কি দেখেন, যান আমি আসছি। তালবনে সেই ভূপতিত তালগাছটা শশী বসিয়া রহিল। এমনই সকালবেলা একদিন তাকে ডাকিয়া আনিয়া কুসুম সেখানে বসিয়া মতির কথা শুনাইয়াছিল। খানিক পরে আঁচলে বাঁধা চাবির গোছা খেলাচ্ছনের মৃদু মৃদু শব্দে বাজাইতে বাজাইতে কুসুম আসিল। এত উৎফুল্ল কেন কুসুম আজ? কাল যে চিরতরে বিদায় গ্রহণ করিবে। মুখখানা একটু তাহার ম্লান দেখাক, চোখে থাক গোপন রোদনের চিহ্ন। কথা শশী বলিতে পারিল না, নিজের মুখখানা ম্লান করিয়া কুসুমের ভাব দেখিতে লাগিল। সে ভেবেছিল যে কুসুম যেহেতু চলে যাবে, আজকে শেষবার তালবনে দেখা হচ্ছে, কুসুম একটু কান্না করবে, কুসুম একটু মায়া করবে, কিন্তু মানে ঘটনা পুরো রিভার্স হয়ে গেছে। হ্যাঁ, এসে সে জিজ্ঞেস করছে, হাসবো? কে বলছে? কুসুম জিজ্ঞাসা করিল, কেন হাসবে কেন? কুসুম হাসিয়া বলিল, আমার হাসি দেখলে আপনার মন নাকি জুড়িয়ে যায়, তাই শুধোচ্ছি। হ্যাঁ, শশী বলিল, তামাশা করার জন্য তোমায় এখানে ডাকি নিব। আহা, তা তো জানি না, তামাশাই করলেন চিরকাল, তাই ডাকলে মনে হয় তামাশা করার জন্যই বুঝি ডেকেছেন। বসি তবে, বসে শুনি কী জন্য ডাকলেন। আজকে মানে কুসুম তো আগে ডিটারমাইন্ড যে সে নিজেও জানে যে শশী তাকে কি বলবে, সেজন্য তার প্রত্যেকটা উত্তরই মনে হবে যে এটা উত্তর না, প্রতিঘাত চলছে। শশী বলিল, এই কথা কি করে বললে বউ? চিরকাল তোমার সঙ্গে তামাশা করেছি, তামাশা নয়, তবে কি ঠাট্টা করেছেন? শশী একটু রাগ করিয়া বলিল, তোমার কি হয়েছে বুঝতে পারছি না বউ। কুসুম তবু হালকা সুর ভারী করে না, বলিল, কি করে বুঝবেন? মেয়ে মানুষের কত কি হয় সব বোঝা যায় না, হলেনি বা ডাক্তার? এ তো জ্বর জ্বালা নয়, এটা তো জ্বর না যে একটা দুটা মেডিসিন দিয়ে দিবেন সব বুঝে যাবেন। শশী জ্বালা বোধ করে। এ কি আশ্চর্য যে কুসুমকে সে বুঝিতে পারে না। মৃদু স্নেহ সিঞ্চিত অবজ্ঞায় 7 বছর যার পাগলামিকে সে প্রশ্রয় দিয়েছিল। শশীর একটা দুর্বোধ্য কষ্ট হয়, যা ছিল শুধু জীবন সীমায় বহিপ্রাচীর, হঠাৎ তার মধ্যে একটা চোরা দরজা আবিষ্কৃত হইয়াছে। ওপাশে কত বিস্তৃত, কত সম্ভাবনা, কত বিস্ময়। কেন চোখ ছলছল করিল না কুসুমের? একবার বাপের বাড়ি যাওয়ার নামে আছাড় খাইয়া তাহার কোমর ভাঙিয়াছিল, যদি বা শেষ পর্যন্ত গেল, ফিরে আসিল 15 দিনের মধ্যে। এখানে এমনভাবে হয়তো এ তাদের শেষ দেখা, এই জীবনে হয়তো আর এত কাছাকাছি তারা আসিবে না। আর আজ একটু কাঁদিল না কুসুম? গাঢ় সজল সুরে একটা আবেগের কথা বলিল না? খুব আফসোস করছে কে?
মানে এক ফোঁটা চোখের জল ফেলবে না, আজকে বিদায়। আবার সে বলছে যে একটু নরম মনে তো কথা বলতে পারতো অ্যাটলিস্ট, মানে তার একটা এক্সপেকটেশন আছে। কে জানিত কুসুমের দৈনন্দিন কথা ও ব্যবহার মেশানো অসংখ্য সংকেত, অসংখ্য নিবেদন এত প্রিয় ছিল শশীর, এত সে ভালোবাসিত কুসুমের জীবনধারায় মৃদু এলোমেলো অফুরন্ত কাতরতা চিরদিনের জন্য চলিয়া যাইবে। আর আজ এই তালবনে তার এত কাছে বসিয়া খেলার ছলে কুসুম শুধু বাজাইবে চাবি। কি অন্যায় কুসুমের, কি সৃষ্টি ছাড়া পাগলামি। মানে কুসুম হচ্ছে চাবি নিয়ে ব্যস্ত আর কি, মানে শি ইজ নট কনসেন্ট্রেটিং অন শশী। পা দিয়া ছোট একটা আগাছা নাড়িয়া দিতে ঝরঝর করিয়া শিশির ঝরিয়া পড়িল। শশীর মনে হইল কুসুমকে ধরিয়া এমনই ঝাঁকুনি দেয় যাতে তার চোখের আটকানো জলের ফোঁটাগুলি এমনইভাবে ঝরিয়া পড়ে। মানে শশী চাচ্ছিল কুসুম আজকে কী করুক, কান্না করুক, মানে লেট হার ক্রাই অ্যাটলিস্ট, সে ফিল করাক যে সে হচ্ছে কি আমাকে পছন্দ করতো। কুসুম জিজ্ঞাসা করিল, কথা বলবেন ডেকে এনে চুপচাপ কেন ছোটবাবু? শশী বলিল, শুনলাম তোমরা নাকি গা ছেড়ে চলে যাচ্ছ, তাই শুধাতে ডাকলাম। কুসুম অনাসে বলিল, পরশু যাব। আমায় যে বলনি কিছু, কখন বলবো, আপনি কি আসেন? শশী রাগিয়া বলিল, নাই বা এলাম, জানো না কাজের ভিড়ে কত ব্যস্ত থাকি, মিথ্যে করে ভাঙা হাত দেখাতে বৃষ্টি মাথায় করে যেতে পারো, এত বড় একটা খবর দেওয়ার জন্য একবার যেতে পারলে না? অর্থাৎ কুসুম তো গ্রাম ছেড়ে চলে যাবে, পরশু দিন চলে যাবে। শশী বলছিল তোমরা গ্রাম ছেড়ে চলে যাবে, আমাকে তো একটা খবর দিতে পারতে। যাই হোক, আমরা চলেন আবার একটু যাই নিচে, আমরা একটু স্কিপ করে যাচ্ছি। শশী বলিল, পরাণকে দিয়ে তো বলে পাঠাতে পারতে। কুসুম বলিল, তাই বা কেন পাঠাবো? যে খবর নেয় না তাকে খবর দেবার কি গরজ আমার? আমি তো বারণ করলাম ওকে, কাজের ভিড়ে আসতে পারিনি বলে আমি একেবারে পর হয়ে গেছি না বউ? কুসুম বলিল, পর কোথা হলেন? তালবনের ঝোপের মধ্যে বসে পরের সঙ্গে আমি কথা বলি নাকি? সে বলছে, ঠিক অতটা সস্তা নয় ছোট বাবু। ও কুসুম যখন একটা কথা বলে তখন 2 মিনিট আবার চিন্তা করে এটার উত্তর কি দিবে সে। দেখেন আবার চিন্তা করছে সে, কি বলিল কুসুম, এত স্পষ্ট, এত ব্যাখ্যা ও ইতিহাস ভরা কথা। শশীর হঠাৎ মনে পড়িয়া গেল একদিন বড় খাপছাড়াও অনাবশ্যকভাবে কুসুম তাহাকে বাপ তুলিয়া অপমান করিয়াছিল। অমন ভয়ানক ব্যাপার আর কখনো ঘটে নাই বলিয়া শশী ভুলিতে পারে নাই। চলেন একটু স্কিপ করে যাচ্ছি। সস্তা নয়, কি গেও অভদ্র কথা, তবু কুসুম যা বলিতে চায় আর কিসে তা এত স্পষ্ট বোঝা যাইত। কি করিবে কি বলিবে কিছুই শশী বুঝিয়া উঠিতে পারিল না। আজ হঠাৎ এই কথা বলিবার দরকার পড়িল কেন কুসুমের, তাও বড় দুর্বোধ্য। যদি বলিতে অভিমান করিয়া চিরদিন যেমন করিয়াছে তেমন যদি সকাতর হইত তার এই অভিযোগ, তবে শশী সব বুঝিতে পারিত। তা তো নয়, এ স্পর্ধার উক্তি কুসুমের, অহংকারের ভাষা। আজ বাদে কাল যার সঙ্গে চিরদূরে বিচ্ছেদ তাকে এমনভাবে এই কথা শোনানো কি কম মন্দ ব্যবহার কুসুমের? ভাবিয়া চিন্তিয়া শশী বলিল, চলে যাবে বলে বুঝে আজ এমন তেজের সঙ্গে কথা বলছে বউ? ভাবছো সম্পর্ক যখন চুকলো যত পারি শুনিয়ে নিই। কে বলছে এটা? শশী বলছে। সম্পর্ক যেহেতু নাই, ব্রেকআপ ডে, যত পারি বলে যাই। কি আবার শোনালাম আপনাকে? যা শোনালে চিরকাল মনে থাকবে। এই জন্যই সেদিন তোমাকে কটা কথা বুঝিয়ে বলতে গিয়েছিলাম। তুমি যেদিন হাতের ব্যথার ওষুধ আনতে গেলে কিছু শুনলে না, কিছু বুঝলে না, রাগ করে চলে গেলে। মেয়ে মানুষ এমনই হয়। কে বলছে? কুসুম বলছে। কুসুম চোখ বড় বড় করিয়া বলিল, মেয়ে মানুষ সম্বন্ধে এত জ্ঞান কোথায় পেলেন ছোটবাবু? মেয়ে মানুষ এরকম ওরকম সব রকম হয়, কিন্তু মনের মতন হয় না। কে বলছে এটা? কুসুম বলছে। আচ্ছা, কি বই নেই আপনার? লাইন হারিয়ে ফেলছেন? কুসুমের মাঝে হারিয়ে গেছেন সবাই। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এইটা হচ্ছে, এই ডায়লগটা হচ্ছে ওয়ান অফ দ্য ফেমাস লাইন্স আই থিঙ্ক। ঠিক আছে, এখানে অনেক ফিমেল আছে যদিও। এনিওয়ে, হ্যাঁ না, এই লাইনটা হচ্ছে অনেক ফেমাস লাইন। এই লাইনটা হচ্ছে গিয়ে যে প্রায় অনেক সময় অনেকে কোটেশনে ইউজ করে, যে বলে যে মেয়ে মানুষকে তো বোঝা যায় না, তখন বলে যে মেয়ে মানুষ এরকম ওরকম সব রকম হয়, শুধু মনের মতন হয় না। তুমি আজ বিশ্রীভাবে কথা বলছো বউ। কে বলল? শশী বলল। বলেনি ছোটবাবু, বলতে দিন, যা মুখে আসে বলতে দিন। আজ বলতে কি চেয়েছিলাম? কে আপনাকে জানতে বলেছিল গা ছেড়ে চলে যাব? কে বলেছিল এখানে ডেকে আনতে? জানেন আমার মাথা খারাপ, পাগলাটে মানুষ আমি, তবু যাওয়ার 2 দিন আগে আমাকে ডেকে আনা চাই। আজে বাজে কথা বলে কান ঝালাপালা করা চাই। 10 বছর খেলা করে স্বাদ মেটেনি। আমরা মুখ্য গেমে এসব খেলার মর্ম তো বুঝি না, কষ্টে মরে যাই। এই কথার কোনো প্রতিবাদ নাই বলিয়া শশীর মুখে কথা ফোটে না।
জুতার ভেতর হইতে পা বাহির করিয়া পায়ে ঘাসের শিশির মাখিতে মাখিতে নতমুখে সে মুখ হইয়া বসিয়া থাকে। এদিকে কুসুমের চোখে এতক্ষণে জল আসিয়া পড়িয়াছে। ফাইনালি কুসুম কান্না করছে। শশীর কাছে মনের আবেগকে এমন স্পষ্টভাবে চোখের জলে কুসুম কোনোদিন স্বীকার করে নাই। তবে সে বড় শক্ত মেয়ে, দুবার জোরে জোরে শ্বাস টানিয়া আবার দুবার আঁচলে চোখ মুছিয়া আবেগ সায়ত্ত টানিয়া ফেলিল। বলিল, এমন হবে ভাবিনি ছোটবাবু, তাহলে কোন কালে গা ছেড়ে চলে যেতাম। আচ্ছা, আবার আরেকটু স্কিপ করছি আমরা, যেহেতু এটা ওইটা হচ্ছে এইটাতে এই চ্যাপ্টারটাতে আপনি পড়বেন কীভাবে। এই চ্যাপ্টারটা পড়তে হবে আপনাকে। কুসুম যখন একটা রিপ্লাই দেওয়ার পরে শশী হচ্ছে কি তার মনের ভেতরে আবার চিন্তা করে অনেকগুলো কথা করে, সে চুপ করে সে আবার আরেকটা রিপ্লাই দেওয়ার চেষ্টা করে কুসুমের। তারপর দেখেন কতবার নিজে যেচে এসেছি, আজকে ডেকে এনে হাত ধরা টরা কি উচিত ছোটবাবু? রেগে টেগে উঠতে পারি আমি, বড় বেয়ারা রাগ আমার। শুনিয়া শশীর আধপাংশ মুখখানা প্রথমে একবারে শুকাইয়া গেল। কে জানিত কুসুমকে এত ভয়ও শশী করে। তবে কুসুমের হাতখানা সে ছাড়িল না, বলিল, রেগো, কথা শুনে রেগো, আমার সঙ্গে চলে যাবে বউ? কে অফার দিচ্ছে আজকে? শশী বলতে, চলে যাই আজকে। চলে যাব কোথায়? যেখানে হোক চলে যায়, চলো আজ রাত্রে। কুসুম সঙ্গে সঙ্গে জবাব দিল, না। শশী ব্যাকুলভাবে কহিল, কেন যাবে না কেন? কুসুম শুধু বলিল, কেন যাব? শশী বোকার মতো শিশুর মতো বলিল, কেন যাবে মানে কি? কুসুম কি বলল? কুসুম তখন সে বলছে, আজ নাম ধরে কুসুম বললেন বলিয়া ছোট বালিকার মতো মাথা দুলাইয়া জলজলে চোখে শশীর অভিভূত ভাব লক্ষ্য করিতে করিতে কুসুম বলিল, কি করে যে শুধালেন কেন যাব? আপনি বুঝি ভেবেছিলেন যেদিন আপনার সুবিধা হবে ডাকবেন, আমি অমনি সুরসুর করে আপনার সঙ্গে চলে যাব? কেউ তা যায়? শশী অধীরভাবে বলিল, একদিন কিন্তু যেতে। কুসুম স্বীকার করিয়া বলিল, তা যেতাম ছোটবাবু। স্পষ্ট করে ডাকা দূরে থাক, ইশারা করে ডাকলে ছুটে যেতাম। চিরদিন কি এরকম করা যায়? মানুষ কি লোহার গড়া যে চিরকাল সে একরকম থাকবে, বদলাবে না? বলতে বসেছি যখন কড়া করেই বলি, আজ হাত ধরে টানলেও আমি যাব না। মানে নো ইজ নো। আচ্ছা, যাই হোক, তারপর সে বলছে, দেখেন আমি আরেকটু স্কিপ করে যাচ্ছি। তুমি চলে যাবে শুনে এতদিন আমার খেয়াল হয়েছে, তাছাড়া তোমার কথাই ধরি, তুমি বললে মানুষ বদলায়। বেশ, আমি একদিন তোমার সঙ্গে খেলাই করেছি, আজ তো আমি বদলে যেতে পারি বউ, আজ তো আমি চেঞ্জ হয়েছি, চলো এবার। মানে সে ডিফেন্ড করার চেষ্টা করছে। কি ব্যাকুল উৎসুক আবেদের মতো শোচনীয় শশীর কথাগুলি। কে জানে তো কুসুমকে তাহার এমন করে একদিন বলিতে হইবে। শুনিতে বিস্ময়ের সীমা থাকে না কুসুমের। সে মৃদুস্বরে বলিল, এ কি বলছেন ছোটবাবু, আমার জন্য আপনার মন কাঁদবে? শশী সরলভাবে বলিল, ভয়ানক মন কাঁদবে বউ, জীবনে আমি কখনো তাহলে সুখী হতে পারবো না। কুসুম ব্যাকুলভাবে বলিল, তা কি কখনো হয়? আপনার কাছে আমি কত তুচ্ছ, আমার জন্য জীবনও কখনো সুখী হতে পারবেন না, দুদিন পরে মনেও পড়বে না আমাকে। শশী বলিল, এতকাল ধরে জড়িয়ে জড়িয়ে বেঁধেছ, আর দুদিনে তোমাকে ভুলে যাব তাই ভেবে নিলে তুমি? শেষ পর্যন্ত কুসুম বলিল, আমার সাধ্য কি ছোটবাবু আপনাকে জড়িয়ে জড়িয়ে বাঁধবো? যাই হোক, এইখানে হচ্ছে গিয়ে শেষ পর্যন্ত কুসুম শুধু এতটুকুই বলে যায়। মিনিটখানেক চুপচাপ দাঁড়াইয়া থাকিবার পর বাড়ির দিকে চলিতে আরম্ভ করিবার সময় কুসুম চুপচাপ বলিল, আপনি দেবতার মতো ছোটবাবু। আবার টুইস্ট, মানে আবার ইমোশনাল করে দিচ্ছে। এতক্ষণ যা কিছু বলছে আবার টার্ন ওভার। হ্যাঁ, তো বললো যে আপনি দেবতার মতো ছোটবাবু, আপনার সাথে কলহ হবে এটা আমি চাই না, আপনাকে সম্মান করি, সব কিছু মিলে এটা। এরপর পরের দিন যখন আবার বিদায় নিতে আসবে, এবার কুসুম হচ্ছে পরের দিন সকালবেলায় সবার কাছ থেকে বিদায় নিচ্ছে। বিদায়টা আমরা দেখি, দেখেন আজকে কি বলছে। পরের দিন সকালে কুসুমকে এ বাড়িতে দেখা গেল। মেয়েদের কাছে বিদায় লইতে আসিয়াছে, আর কেহ হইলে হয়তো ভাবিয়া বসিত এ তার শশীকে দেখার আশার ছল। শশী তা ভাবিল না। নিজের পক্ষে সুবিধাজনক ভাবনাগুলিকে শশী চিরকাল ভয়ানক সন্দেহের সঙ্গে বিচার করে। তবু সে করিল কি, বাহিরে দাঁড়াইয়া থাকার বদলে নিজের ঘরে গিয়া সকলে কি ভাবিবে না ভাবিবে একেবারে অগ্রাহ্য করিয়া ডাকিল, পরাণের বউ একবার শোনো। মানে আবার খুব সুন্দর করে ডাকছে, একবার লাস্টবার একটু শুনে যাও, মানে লাস্টবার বলেও যদি কিছু করা যায়। শশী বলিল, আচ্ছা ওয়েট, কালের চেয়ে শশীর আজকের প্রেম নিবেদন ঢের বেশি স্পষ্ট।
যেমন বলিল তেমনিভাবে শশী যদি কুসুমকে মনে রাখে তবে সত্য সত্যই কি গভীরভাবে কুসুমকে সে ভালোবাসে, সে এখনও ডাউটে আছে। কুসুম তাই কাঁদো কাঁদো হইয়া বলিল, এমন করে বললে আমার পায়ে যে ভারী হয়ে যায় ছোটবাবু। শশী বলিল, সত্যি কথা আমি সোজা ভাষাতেই বলিব, স্পষ্ট করে, ইশারা ফিশারায় বলা আমার আসে না। আজকে কে বলছে? শশীর মুখের আসছে। যাওয়ার সময় বিপদ করলেন, কুসুম বলিল, নাই বা গেলে, বলিল শশী। কে বলল? শশী আজকে বলছে যেও না, আজকে থেকে যাও। কুসুমকে গায়ে রাখিবার জন্য আজও চেষ্টা করিতেছে শশী। এই শশীকে যেন চেনা যায় না। এমন দিন ভাব সে কোথায় পাইল, কোথায় শিখিল এই কাঙালপনা। জানে কুসুম থাকিবে না, থাকিলেও ভালোবাসিবে না, তবু উৎসুকভাবে শশী জবাবের প্রতীক্ষা করে। মানুষ যে মরিয়া বাঁচে না, কি তার প্রমাণ আছে? শীতকালের বর্ষায় কখনো কি মরা নদীতে বান ডাকে না? নিজেকে হয়তো কুসুম বুঝিতে পারে নাই। কাল তালবনে মিথ্যা বলিয়াছিল, তার এখনো মনে হচ্ছে কুসুম কি করবে? থেকে যাবে। কুসুম ভয়ে ভয়ে বলিল, থেকে কি করব ছোটবাবু, তাতে আপনার কষ্ট আমারও কষ্ট। এই বয়সে আর কি কষ্ট সইতে পারবো? গলায় দড়ি টড়ি দিয়ে বসবো হয়তো। শশী না পারুক, ইশারায় মনের কথা কুসুম বেশ বলিতে পারে। অনেকদিন শশীকে ওভাবে মনের কথা বলিয়া তার দক্ষতা জন্মিয়াছে। শশী বিবর্ণ হইয়া গেল, সভয়ে বলিল, না বউ না, ওসব কথা কখনো করো না, ওসব নাটুকিপনা করতে নেই। কুসুম বলিল, তা না করলে অনেক আগেই গলায় দড়ি দিতাম ছোটবাবু। যাবো এবার? এই অনুমতি চাওয়ার কোনো কারণেই শশী সেদিন খুঁজিয়া পাইল না। এত কাণ্ড করিয়া কুসুম বাড়ি গেল। এরকম স্বভাব কুসুমের। জীবনটা নাটকীয় করিয়া তুলিবার দিকে চিরদিন তার বিশেষ পক্ষপাতিত্ব ছিল। মানে নাটক না করলে কুসুমের হয় না আর কি। শেষ পর্যন্ত কুসুম কি করলো? চলেই গেল। আর এদিক দিয়ে আমরা দেখব যে হচ্ছে গিয়ে সেন দিদির বাচ্চা হবে। আর এদিক দিয়ে কুসুম হচ্ছে মানে আমাদের শশী বাবুতে এমনিই শেষ লাইনটুকু আমরা পড়ছি, একদম শেষ লাইনটুকু। একদম উপন্যাসের শেষ লাইনটুকু। যাদবের বাড়িটা শুধু গ্রাস করিতেছে জঙ্গলে, পরাণের বাড়িতেও এখনো লোক আসে নাই। তার ওপাশে তালবনে শশী কখনো যায় না। মাটির টিলাটির উপর উঠে সূর্যাস্ত দেখিবার শখ এই জীবনে আর একবারও শশীর আসিবে না। ওই তালবনে কে থাকে? কুসুমের ছায়া থাকে। সেই জন্য শশী কখনো সে তালবনে যাবে না বলে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে। উপন্যাসটা এখানেই শেষ হয়। ডান? রেকর্ডিংটা অফ করে দেন।